সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার জন্য আহান আমার হতে পারলো না। আমি তোমার থেকে আহানকে ছিনিয়ে নেবই, কারণ ঝর্ণা জীবনে যা চেয়েছে সে আদায় করেছে। ইয়ানা সবকিছু শুনে দাদিমণির দিকে তাকিয়ে বলে, দাদিমণি কিছু বলবো? যা ইচ্ছে। আমরা সকাল থেকে ওকে বুঝাচ্ছি যে আহান বিয়ে করেনি, আর সেই ইয়ানাকে ভালোবেসে তুই চেষ্টা করলেও পাবি না। শুধু শুধু আহানের রাগের শিকার হবি। ওর রাগ দেখে খুব ভয়ঙ্কর। ইয়ানা একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে, ঝর্ণা, তুমি যেন কি বলছিলে? ও, তুমি যা জীবনে চেয়েছো তা পেয়েছো। কখনো কি আগুনে ঝাঁপ দিয়ে পড়বে? কখনো কি আগুনে ঝাঁপ দিতে পারবে? পারবে না, তুমি নিজে ঝলসে যাবে। কিন্তু পানিতে 1000 বার ঝাঁপ দিতে পারবে। সাঁতার না পারলেও ঠেলে ঠুলে তুলতে পারবে। কিন্তু আগুনে ঝাঁপ দেওয়া মাত্র টাটা বাই বাই। পানি যেমন ঠান্ডা, আগুন তেমনই ধ্বংসাত্মক। তাই আগুন আর পানিকে এক ভেবো না। তুমি জীবনে যা চেয়েছো তাই পেয়েছো। এইগুলো শোপিস মাত্র। কিন্তু এখন তুমি একজন নারীর স্বামীকে চাচ্ছ। আগুনে ঝাঁপ দিতে যেও না প্লিজ, ঝলসে যাবে। তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। ঝর্ণা রেখে ইয়ানাকে থাপ্পড় দিতে নেয়। ইয়ানা দৌকদম পিছিয়ে বলে, নো, এই ভুলটা জীবনে দ্বিতীয়বার করার চেষ্টাও করো না। সামান্য গরম পানি ফেলার কারণে তোমার হাতটাকেই পুড়িয়ে দিয়েছে। যদি আমার গায়ে হাত তোলার চেষ্টাও করো, কে বলতে পারে নিজের জীবনটাই হারিয়ে ফেললে। তাই এমন ভুল পরের বার করার মতো বোকামি করো না। ঝর্ণা ইয়ানার দিকে তাকিয়ে রেখে বলে, তোমরা বস্তির মেয়েরা জাস্ট দুদিনের জন্য। তোমাদের সাথে টাইম পাস করা যায়, কিন্তু সংসার করা যায় না। এই যে এত অহংকার করছো না, একদিন সেটাও শেষ হয়ে যাবে। যার জন্য এত গলা উঁচিয়ে কথা বলছো, সে তোমাকে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিবে। দাদুমণি এবার ভীষণ রেগে যায়। ইয়ানার কান্না আসলো ও অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছে। সত্যি কি আহান তাকে কখনো ছুঁড়ে ফেলে দিবে? কিন্তু আহান তো ইয়ানাকে ভালোবাসে। উনি তো বলেছেন ইয়ানা ওনার অক্সিজেন, ওকে ছাড়া বাঁচবে না। আহান কখনো ইয়ানার সাথে এমন কিছু করবে না। যে যাই বলুক না কেন, তাকে কখনো আহান ঠকাবে না। হ্যাঁ, হয়তো আহান একজন হৃদয়হীন মানুষ, জীবনে প্রচুর অগোছালো, জীবন নিয়ে কোনো মাথা ব্যথা নেই, হাজারটা খুন করেছে, কিন্তু দিন শেষে তো আহানকে সে ভালোবেসেছে। এই হৃদয়হীন মানুষটা তার সাথে এত অন্যায় করার পর তার মনে গহীনে জায়গা দিয়েছে, বাধ্য করেছে নিজের সুপ্ত মনে প্রেমের ফুল ফোটাতে। তাহলে আহান কেন ইয়ানাকে ছেড়ে দিবে? তা কখনো সম্ভব নয়। ইয়ানা আর কিছু বলে না। দাদুমণি মিসেস নাফিসার দিকে তাকিয়ে বলে, যা তোর মেয়েকে সামলা, এমন পাগলামি যাতে আর করতে না দেখি। শিক্ষিত হয়েও এমন অশিক্ষিতদের মতো ব্যবহার করছে কেন? আর দ্বিতীয়বার যাতে ইয়ানাকে এইসব না বলছিলাম, কারণ আমি ভেবেছিলাম আহান আর ঝর্ণা যেহেতু একসাথে পড়াশোনা করছে, তাদের মধ্যে মিল আছে। কিন্তু আহান ইয়ানাকে বিয়ে করে নিয়ে ভাগ্য যা ছিল তাই হয়েছে। ঝর্ণা রেগে চিৎকার দিয়ে বলে, ভাগ্য মাই ফুট। কোন দিক দিয়ে তোমার এই মেয়েকে যোগ্য মনে হচ্ছে? না আছে স্টাইল, না আছে ব্যক্তিত্ব। বস্তির মেয়ে কোথাকার। কে বস্তির মেয়ে শুনি? আগত্য কণ্ঠস্বর শুনে সবাই ভরকে যায়। দরজার দিকে তাকাতে ইয়ানার নিজের চোখের পানি মুছতে ভুলে যায়। ভয়ে নিজের হাত দ্বারা মুখ ঢেকে ফেলে। হায় আল্লাহ, এ তোমার কি নিয়তি? ভুল সময় ভুল জায়গায় এন্ট্রি নেওয়া কি ওনার কাজ? বুঝি না ভাই, এমন পরিস্থিতিতে তুমি কিভাবে উদয় হও? সবাই আহানের দিকে তাকিয়ে ভয়ে তটস্থ হয়ে পড়ে। সামান্য কফি ফেলেছে বলে যে ছেলে হাত পুড়িয়ে ফেলতে পারে, সে এখন কি করবে কে জানে। ঝন ভয়ে একটা শুকনো ঢোক গিলে মিসেস নাফিসা আহানের দিকে তাকিয়ে বলে। আহান সবার দিকে কপাল কুচকে তাকায়, এরপর রুমের দিকে অগ্রসর হয়। ইয়ানার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, মিসেস ইয়ানা চৌধুরী, আপনার চোখে পানি খুব সুন্দর লাগছে, কিন্তু কি জানেন তো, এই চোখের পানিটা দেখলে কেউ হিংস্র হায়না হয়ে ওঠে, ইচ্ছে করে সব শেষ করে দিতে। আর যার জন্য এই চোখের পানি ঝরে, তাকে চিরজীবনের জন্য ওপারে পাঠাতে। ইয়ানার এই হিংস্র হুঙ্কারে সহসা সবাই কেঁপে ওঠে। উপরে পাঠাতে মানে কি বলতে চাইছেন উনি? ইয়ানা আমতা আমতা করে বলে, কি সব বলছেন আপনি? আমার চোখে পানি কোথা থেকে আসবে? অফিস থেকে এসেছেন, এখন রুমে চলুন, ফ্রেশ হবেন।
আহান ইয়ানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঝর্ণার দিকে ঘাড় কাত করে তাকায়। এরপর ঝর্ণার সামনে গিয়ে বলে, কি বলেছিলে তুমি আবার বলো। আসলে আমি কানে একটু কম শুনতে পাই, তাছাড়া বউয়ের চোখে পানি দেখে মনটা অস্থির হয়ে পড়েছে, তাই তোমার বলা সব কথা ভুলে গেছি। তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। ঝর্ণা আহানের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলে বলে, আমি কিছু বলিনি আহান, আমি তোমাকে ভালোবাসি। তুমি এই বস্তির মেয়ের জন্য আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারো না। ইয়ানা নিজের চোখ বন্ধ করে নেয়। বিপদ যদি সে ব্যক্তি নিজে ডেকে আনে তাহলে তাকে আহমক ছাড়া আর কিছুই বলা যায় না। ইয়ানা ঝর্ণার দিকে তাকিয়ে বলে, প্লিজ ঝর্ণা, চুপ হয়ে যাও। তুমি আমাকে পরে যা ইচ্ছে তাই বলো, এখন অন্তত চুপ থাকো। ঝর্ণা ইয়ানার দিকে আঙ্গুল তাক করে বলে, এই চুপ থাক, একদম নাটক করতে আসবি না, থার্ড ক্লাস মেয়ে। এই বলে সাথে সাথে নিজের আঙ্গুল ধরে চিৎকার করে ওঠে। ঝর্ণার গগন বিদায়ী চিৎকার ওর দিকে তাকাতেই আত্মা কেঁপে ওঠে। ঝর্ণার রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। সামনে আহান আশি ভঙ্গিতে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঝর্ণা যেই আঙ্গুল দিয়ে ইয়ানার দিকে তাক করেছিল সেই আঙ্গুলকে দেহ থেকে আলাদা করে দিয়েছে। ঝর্ণা আঙ্গুল ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। আইয়া মনে মনে খুশি হলো ঝর্ণার অবস্থা দেখে খারাপ লাগছে। রেশব ভয়ে কিছু বলতে পারছে না। হ্যাঁ, মানছে তার বোনের দোষ, তাই বলে আহান এমন করবে তাদের কল্পনার বাহিরে। ইয়ানা আহানের দিকে না তাকিয়ে ঝর্ণার দিকে যেতে নেই। তখন আহান ইয়ানার হাত ধরে বলে, নো, এক পাও এগোবে না। এক পা এগোলে পা কেটে রেখে দিব। তুমি নিজেই জানো অবাধ্যতা আমার পছন্দ নয়। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, হৃদয়ে কি একটু মায়া নেই? মানুষ এতটা নৃশংসভাবে কাউকে কিভাবে আঘাত করতে পারে? তাকে দেখুন আহান, মেয়েটা কিভাবে ব্যথায় ছটফট করছে। আহান রেগে ইয়ানার হাত শক্ত করে চেপে বলে, জাস্ট শ্যাট আপ। তোমাকে বলেছি ওর হয়ে ওকালতি করতে। ওর জান খেয়ে ফেলবো আজ আমি। আহান ঝর্ণার সামনে গিয়ে বলে, তুমি বস্তি বলছিলে তাই তো? আচ্ছা ঝর্ণা, তুমি এই পর্যন্ত কতজনকে নিজের দেহটা বিলিয়ে দিয়েছো বলো তো? যদি হিসাব না থাকে তাহলে হিসাব করে দেখতে পারো। আচ্ছা, এই পর্যন্ত কয়টা বাচ্চা নষ্ট করেছো বলো তো? তোমার সম্পর্কে কি সবাই জানে? আস্তে আস্তে আহানের ঘাড়ের রগগুলো ফুলে উঠতে থাকে। ঝর্ণা কিছু রেসপন্স না পেয়ে রাগে চিৎকার দিয়ে বলে, অ্যান্সার মি ড্যামিট। আরে বস্তি তো তুই, যে নিজের সতীত্বটুকু ধরে রাখতে পারিসনি। বিলিয়ে দিয়েছিস বাজারের পণ্যের মতো সবার কাছে, আর সেখানে তুই একটা পবিত্র ফুলকে বস্তি বলিস? এরপর আহান চুনিয়ে ঝর্ণাকে পুনরায় আঘাত করতে যাবে। তখনই আশঙ্কিক ইয়ানা আহানকে জড়িয়ে ধরে বলে, আল্লাহর দোহাই লাগে আপনার, শান্ত হন প্লিজ। আর হিংস্রতা দেখাবেন না, আমি সহ্য করতে পারছি না। আমি ঝর্ণার কথায় কিছু মনে করিনি, শান্ত হন প্লিজ। আহান নিজের চোখ বন্ধ করে নেয়। আচমকা নিজের রাগ যেন নিভে যায়। আহান ইয়ানাকে নিজের সাথে চেপে ধরে বলে, আমাকে শান্ত করার সুন্দর পদ্ধতি বের করেছো তুমি। ইয়ানা নিজের অবস্থান বুঝতে পেরে আহানের পক্ষ থেকে মাথা তুলতে নিলে আহান আরও চেপে ধরে বলে, নো, যেভাবে আছো সেভাবেই থাকো। সবাই আহানের দিকে অবাক হয়ে তাকায়। এই তো দেখলো রেগে ঘূর্ণিঝড় চালাচ্ছিল, এখন সব শেষ। কিন্তু কি বলছে এসব ঝর্ণা সম্পর্কে? মিসেস নাফিসা ঝর্ণাকে সব রকম ফ্রিডম দিয়েছেন, কিন্তু ঝর্ণা যে এরকম করে তারা জানে না। ঝর্ণা ব্যথায় জ্ঞান হারাবে উপক্রম। তাদের ফ্যামিলি ডক্টর মিসেস অঞ্জলিকে ফোন করা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এসব আহানের দিকে তাকিয়ে আহানের দিকে জিজ্ঞাসার দৃষ্টি মেলে বলে, হে ব্রো, কি বলছো? ঝর্ণার সম্পর্কে মাথা ঠিক আছে? আন রেশবের দিকে তাকিয়ে বলে, তোমার কেন মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? নিজের বোনকে জিজ্ঞাসা করতে পারো। এরপর আহান ইয়ানাকে নিয়ে রুমের দিকে অগ্রসর হয়। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, আপনি যান, আমি পরে যাচ্ছি। ইয়ানা আহানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, কেন, এখানে কে আছে তোমার? ইয়ানা আর কিছু না বলে ওই লোকের সাথে কথা বাড়ানো মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। রুমে গিয়ে আহান ফ্রেশ হতে চলে যায়। তার এখন ফ্রেশ হওয়া প্রয়োজন। আহান ওয়াশরুমে যেতেই ইয়ানা বিছানায় বসে ভাবতে থাকে। নিজের জীবন নিয়ে নিজেরই এখন গল্পের মতো লাগে, যেখানে কোনো ছেলে তার সাথে গলা উঁচু করে কথা বলতে পারবে না, যেখানে ভাগ্যের কি নির্মম পরিহাস। এখন একটা ছেলে ধমকে উঠেছে আর বসছে। কোথায় হারিয়ে গেল সেই সাহসিকতা? কেন ওনাকে আঘাত করতে পারি না? ভালোবাসি দেয়, কি করে পারলাম এমন একটা হৃদয়হীন মানুষের বেড়া জালে আটকে পড়তে?
ইয়ানা তো এমন ছিল না। সে অন্যায় দেখলে সবসময় প্রতিবাদ করত। তাহলে আজ এত অন্যায় দেখেও চুপচাপ কিভাবে করে আছি? মানুষ যে বলে ভালোবাসায় অন্ধ হলে নাকি জীবন পাল্টে যায়। তাহলে আমি কি ভালোবাসায় বদলে গেলাম? আহান ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ইয়ানা থমথমে মুখ নিয়ে বসে আছে। আহান ইয়ানার সামনে গিয়ে বলে, এই যে ভাবনা জগতের রানী, আপনি আপনার ভাবনা থেকে বের হতে পারেন। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। প্রয়োজন নেই, আমি খেয়ে এসেছি। আগে বলো তুমি খেয়েছো কিনা। দাদুমণি জোর করে খাইয়ে দিয়েছে, বলেছে আপনার নাকি আসতে দেরি হবে। গুড গার্ল, এখন থেকে খেয়ে নিবে। আমার জন্য অপেক্ষা করতে গেলে অনেক রাত না খেয়ে থাকতে হবে, আর এইটা আমি কখনো হতে দিব না। তাই সবার সাথে খেয়ে নিবে। আন ইয়ানাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। ইয়ানাও কিছু বলেনি। আন থেকেও নিজেকে ছাড়িয়ে আনার চেষ্টা করেনি। কি দরকার শুধু শুধু অশান্তি করার? ইয়ানা চাইলেও আহান ছেড়ে দিবে না, সেটা সে ভালোভাবেই জানে। গভীর রাত, চৌধুরী বাড়ির চারপাশে পিনপিন নীরবতা। রাতের এই আধারে কারো গাড়ি এসে থামলো চৌধুরী ভিলার সামনে। গাড়ি থেকে বের হয়ে আসে তিনজন যুবক। একজনের মুখ আর হাত পা বাঁধা, আর বাকি দুজন আহত ব্যক্তিকে ধরে রেখেছে। লোকগুলো গাড়ি থেকে নামতে তাদের সামনে এক অভয় এসে দাঁড়ায়। অভয়টা তাদের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে। আহানের কথা শুনে আরিফ বলে, ওর বায়োডাটা কি তা জানতে চাইনি, কিন্তু ও অগ্নি চৌধুরীর বোনের দিকে নজর দিয়েছে। ফুচকা দিতে গিয়ে ওকে বাজেভাবে টাচ করিস। তুই হয়তো জানিস না ও আমার বোন, আমার হার্টবিট। ওর নিরাপত্তার জন্য এমন অনেক বডিগার্ড লাগিয়ে রেখেছি। তুই লালসার দৃষ্টি নিয়ে তাকাবি আর অগ্নি চৌধুরী বসে বসে আঙুল চুষবে। কি করব বল? বউ মারামারি পছন্দ করে না, তাই তোদের মারতেও ইচ্ছে করে না, কিন্তু তোদের মতো জানোয়ারদের না মেরেও শান্তি পাই না। আন লোকটাকে একটা গাছের সাথে বেঁধে ফেলে। লোকটার হাত পা বাঁধা, তাই মুখ দিয়ে শুধু শব্দ করছে। আহান লোকটার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এইরকম ভাবে করছিস কেন? ছ্যাঃ, কেমন বিশ্রী লাগে। আমি কি তোকে রেপ করছি নাকি? আশ্চর্য, এইভাবে করছিস। চুপচাপ বাধ্য ছেলের মতো বসে থাকবি, একদম নড়াচড়া করবি না। আন লোকটার সামনে গিয়ে আয়েসি ভঙ্গিতে বসে, এরপর শান্ত কণ্ঠে বলে, কোন হাত দিয়ে যেন আমার বোনকে টাচ করেছিলি? ও চোখ দিয়েও তো তাকিয়েছিলি। ভাগ্যিস ও ছোট মানুষ, কিছু বুঝতে পারিনি, না হলে কতটা খারাপ লাগতো ওর বলতো। আন লোকটার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। এরপর আরিফের দিকে চোখ দিয়ে ইশারা করে। আরিফ আহানের ইশারা বুঝতে পেরে গাড়ি থেকে একটা চাকু আর এতক্ষণ গরম হওয়া একটা লোহার খণ্ড এনে দেয়। আহান ওইগুলো হাতে নিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলে, ডান হাত দিয়ে তুই ওকে স্পর্শ করতে চেয়েছিলি, তাই তো? লোকটার মুখ বাঁধার কারণে চিৎকার করতে পারছে না, শুধু মাথা এদিক সেদিক নাড়াচ্ছে। আহানকে থামতে বলছে, কিন্তু আহান চলে গেছে নিজের হিংস্র রাজ্যে। আহান এবার ব্যক্তিটার হাত সযত্নে নিজের কাছে আনে, এরপর চাকু দিয়ে এক কোপ দিয়ে দেহ থেকে আলাদা করে ফেলে। ছেলেটা চিৎকার দিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়তে নেয়। তখনই একজন বডিগার্ড এসে সাথে সাথে ধরে ফেলে। আহান লোকটার এই অবস্থা দেখে বলে, এইটুকুতে এই অবস্থা হলে হবে? এরপর আহান হাতে গরম শিকটা নিয়ে নেয়। লোকটার চোখ দিয়ে ইশারা করছে যাতে এমনটা না করে। আহান লোকটার চোখ দুইটার দিকে তাকিয়ে গরম শিক ঢুকিয়ে দেয়। এরপর দাঁতে দাঁত চেপে বলে, এই চোখ দিয়ে লালসার দৃষ্টি নিক্ষেপ করেছিলি, তাই না? ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। আহান ছেলেটার দিকে তাকিয়ে বুক বরাবর শুট করে। ঠিক তখনই কারোর চিৎকারের শব্দ কানে এসে বাড়ি খায়। আহান সাথে সাথে নিজের ন্যায্য যুগল বন্ধ করে নেয়। এই আওয়াজটা তার খুব পরিচিত। পিছন ফিরে সে চিৎকার করা ব্যক্তিটির দিকে তাকায়। আহান তার দিকে তাকাতেই দেখতে পায় পিছন ফিরে সে চিৎকার করা ব্যক্তিটির দিকে তাকায়। আহান সেদিকে তাকাতেই দেখতে পায় ইয়ানা নিজের হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। আহান ইয়ানাকে দেখে রাগ হলেও ঠান্ডা কণ্ঠে বলে, তুমি এত রাতে বাহিরে এসেছো কেন? ইয়ানা শুধু ভয়ে কাঁপছে। একটু আগে যে বিভৎস মৃত্যুর শিকার হয়েছে সে কিভাবে ভুলবে? আহান ইয়ানার দিকে এগিয়ে গেলে ইয়ানা দু কদম পিছিয়ে যায়। আহান কপাল কুঁচকে ইয়ানার দিকে তাকিয়ে বলে, পিছালে কেন? তুমি জানো না আমি ইগনোর করা পছন্দ করি না। কাম। ইয়ানা ভয়ে নিজের কথা বলার শক্তি হারিয়ে ফেলে। আহান ইয়ানার ভয় অনুধাবন করে ঠান্ডা হুমকি দিয়ে বলে, কেন এসেছো এখানে? তোমাকে এখানে আসতে বলেছিলাম, ইডিয়েট। আহান ইয়ানার কাপা শরীর দেখে বাঁকা হাসি দিয়ে বলে, এইভাবে কাপাকাপি করছো কেন? আজব,
কিছু করে দিচ্ছি আমি তোমার সাথে, যদি চাও তাহলে রুমে যেতে পারি। এরপর আহান ইয়ানার দিকে অগ্রসর হতে নিলে সে হাত দিয়ে আটকে দেয়। কান্না মিশ্রিত কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দূরে থাকুন আমার থেকে। আপনি সুস্থ মানুষ নন, জানোয়ারের মতো মানুষ খুন করেন। আপনি খুব খারাপ। আমার মতো নির্দয় মানুষ, আপনার মতো নির্দয় মানুষ আমি জীবনেও দেখিনি। আপনার কি তাদের জন্য একটু বুক কাঁপে না? একবারও মনে হয় না তারাও রক্তে মাংসের তৈরি মানুষ? কিভাবে পারেন কাউকে এতটা জঘন্যভাবে আঘাত করতে? আহান ইয়ানার কথা শুনে রহস্যময় হাসি দিয়ে বলে, দূরে থাকার তো কোনো প্রশ্ন আসে না বেবি। এইটাই তোমার স্বামী অভ্যস্ত করে নাও। এই জানোয়ারকেই তুমি ভালোবেসেছ। রয়্যাল গ্রুপ অফ মাফিয়া লিডার অগ্নি চৌধুরীকে যদি দেখতে চাও তাহলে রাতের অন্ধকারে দেখতে পারো। তাহলে বুঝতে পারবে আমি কি জিনিস। আর এইটাই আমার জীবন, আমার পরিচয়। এই হৃদয়হীন মানুষটার প্রতি তুমি আসক্ত, ভীষণভাবে আসক্ত। হ্যাঁ, ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে ভুল হয়েছে। কেন আপনি আমাকে আপনার মতো পাষাণ্ড মানুষকে ভালোবাসতে বাধ্য করলেন আহান? আপনি বিনা কারণে মানুষকে খুন করেন। আপনার কি একটুও দয়া হয় না? ওরাও মানুষ। ইয়ানার কান্না করতে করতে হেসকি উঠে গেছে। আহান ইয়ানার কান্না দেখে বিরক্ত হয়ে যায়। তার বউ অন্য কারোর জন্য কেন কান্না করবে? অন্য কারোর জন্য কেন ভালোবাসা দেখাবে? অগ্নি চৌধুরী তো এটা মেনে নিবে না। ইয়ানা অস্পষ্ট ভাষায় বলে, থাকতে চাই না আমি আপনার সাথে। প্লিজ ছেড়ে দিন আমাকে আমার মতো। ছেড়ে দিন আমাকে আমার মতো। আমি আমার ছোট্ট দুনিয়ায় অনেক ভালো ছিলাম। আপনার এই বিশাল সাম্রাজ্য আমার জন্য নয় আহান। আপনি আমার সাথে এত অন্যায় করার পরেও আমি নিয়তি ভেবে সব কিছু মেনে নিয়েছিলাম। আপনাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আমার ভালোবাসা দিয়ে আপনার মনের আলো, আপনার মনের কালো অন্ধকার মুছে ফেলতে চেয়েছি। কিন্তু আমি হতাশ। আপনাকে আমি কখনো ঠিক করতে পারবো না। আমাকে আমার মতো ছেড়ে দিন। আহান রেগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ইচ্ছে করছে ইয়ানাকে হাতে থাকা ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিতে, শেষ করে ফেলতে ইচ্ছে করছে এই মেয়েকে। কিন্তু এইটা তো করা যাবে না। তাহলে আহান কাকে নিয়ে বাঁচবে? এতক্ষণে লোকটার লাশটা নিয়ে আরিফ চলে গেছে। অন্ধকার এই রাতে এখন আহান আর ইয়ানা। আহান ইয়ানার দিকে না তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, ইয়ানা চুপ যাও। তোমার জায়গায় এখন অন্য কেউ থাকলে এখানে লাশ পড়তো। ইয়ানা কান্না করতে করতে বলে, তাহলে মেরে ফেলুন আমাকে। আর বাঁচিয়ে রেখেছেন কেন? আমাকে মারতেও নিশ্চয়ই আপনার কলিজা কাঁপবে না। তাহলে মেরে দিন। আপনার মতো হৃদয়হীন মানুষ থেকে তো মুক্তি পাবো। আর নিজের রাগের চরম সীমা অতিক্রম করে এই মেয়ে যা বলবে সব কিছুর মাঝে মৃত্যুর কথা আনবে। আহান এগিয়ে গিয়ে ইয়ানাকে নিজের কাছে আনতে নিবে। তখন ইয়ানা চিৎকার করে বলে, সমস্যা কি আপনার? হ্যাঁ, কথায় কথায় এভাবে টাচ করেন কেন? আপনার স্পর্শ আজ সহ্য করতে পারছি না। ঘৃণা লাগছে আপনার স্পর্শ। আশঙ্কিক আহান ইয়ানাকে একটানে নিজের সাথে মিশিয়ে কোমর চেপে ধরে রেগে বলে, নে ছুঁয়েছি, কি করবি তুই? আমার ছোঁয়া তোর অসহ্য লাগে, কিন্তু তোর সর্বাঙ্গে আমার ছোঁয়া লেগে আছে। আমার সাথেই তোকে থাকতে হবে। আর এই অধিকার অগ্নি চৌধুরী অর্জন করেছে। ইয়ানা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, থাকতে চাই না আমি আপনার সাথে। আমি কাল ওই বাড়ি চলে যাব। আর নিজের রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইয়ানাকে সজোরে থাপ্পড় বসায়। ইয়ানা পড়ে যেতে নিলে আহান ধরে ফেলে। এরপর দাঁতে দাঁত চেপে বলে, আমার থেকে মুক্তি পাওয়ার খুব ইচ্ছে, তাই না? ঠিক আছে, ছাদে চলো। আহান ইয়ানাকে এক প্রকার টেনে হিঁচড়ে উপরে নিয়ে যায়। ইয়ানা ব্যথায় ছটফট করা শুরু করে। আহান ইয়ানার হাত খুব শক্তভাবে ধরে রেখেছে। এরপর ছাদের রেলিংয়ের কাছে এসে ইয়ানাকে কোলে তুলে নিয়ে ফেলে দেয়। ইয়ানা চিৎকার করতে নিবে, আহান সাথে সাথেই হাত ধরে ফেলে। ইয়ানা ভয়ে কান্না ভুলে গিয়ে চিৎকার দিয়ে বলে, প্লিজ আহান, উপরে তুলুন। আমার ভীষণ ভয় করছে। হাত ছেড়ে দেবেন না প্লিজ। হাত ছেড়ে দিলে আমি পড়ে যাব। এই ছাদ থেকে পড়লে আমি মরে যাব। আমার এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই। এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাইনি। আগে 10-12টা বাচ্চা কাচ্চা হোক, তারপর না হয় শান্তিতে মরবো। আহান ইয়ানার কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। আহান তোকে ভয় দেখানোর জন্য এমন করেছে, কিন্তু ইয়ানা এসব বলবে সে চিন্তাও করেনি। আহান অবাক হয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলে, হোয়াট? 10-12টা বাচ্চা মানে কি? 10-12টা বাচ্চার মানে বোঝো তুমি? সামলাতে পারবে তো তাদের? সাথে কিন্তু
আমার অত্যাচার ফ্রি, আর আমার ভালোবাসা বাকি ভালোবাসার মতো এত মিষ্টি না। সেটা তুমি এক রাতেই বুঝতে পেরেছ। অগ্নি চৌধুরী তার প্রেয়সীকে ছুলেই সেখানে দাগ হয়ে যায়। তুমি যদি বলো তাহলে আজ রাতেই প্রসেসিং শুরু করব। ইয়ানা আহানের কোনো কথা কানে তুলেনি। সে ভয়ে দোয়া ইউনুস পাঠ করছে। এই বুঝি ছাদ থেকে পড়ে জীবনটা গেল। আন ইয়ানার নেত্র বন্ধ করা দেখে একটানে নিজের সামনে এনে দাঁড় করায়। ইয়ানা আহানের বক্ষে লুটিয়ে পড়ে। আন ইয়ানার কোনো রেসপন্স না পেয়ে কপাল কুঁচকে নেয়। ইয়ানাকে ভালোভাবে পরখ করে বুঝতে পারে অতিরিক্ত ভয় আর কান্নার কারণে জ্ঞান হারিয়েছে। এরপর আহান ইয়ানাকে পাজা কোলে নিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বিছানায় শুয়ে দেয়। ফজরের নামাজ পড়ে সুমন নিজের রুমে বসে পড়ে। হঠাৎ বারান্দার দরজা ধাক্কানোর শব্দ কানে ভেসে আসে। কি আসলো? এখনও তো সূর্য উদয় হয়নি। কয়েকবার দরজার করাঘাতের শব্দ পেয়ে সুমো ভয়ে একটা শুকনো ঢোক গিলে। ভূত নয়তো আবার? নিজের মনকে নিজে ধমক দিয়ে বলে, চুপ সুমু, কি বলছিস এগুলো? ভূত বলতে কিছু হয় নাকি? এরপর ভয়ে ভয়ে বারান্দার গ্লাস দিয়ে উকি দিতেই মুখ আপনা আপনি হাঁ হয়ে গেছে। এরপর সুমু দরজা খুলে লোকটার দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। মুখ হাঁ করে কপাল কুঁচকে লোকটিকে দেখতে থাকে। সুমু লোকটিকে এই সময় এই জায়গায় দেখবে কখনো স্বপ্নও ভাবেনি। সুমু হাঁ করা মুখের দিকে তাকে বিরক্তি নিয়ে বলে, কেমন মানুষ তুমি? এই বুড়ে আমার মতো এমন একটা নিষ্পাপ মানুষ কখন থেকে দরজা ধাক্কা দিচ্ছে, তোমার খবর নাই? সুমু অবিশ্বাস্য নজরে বলে, আপনি? এরপর সুমু ব্যক্তিটির সামনে থেকে সরে গিয়ে বেলকনির দিকে উকি দেয় কেউ দেখেছে কিনা। সুমুর কথাই ব্যক্তিটি হেসে উত্তর দেয়, আমি কেন? আমাকে দেখে তুমি কি খুশি হওনি? সুমু অবাক হয়ে বলে, সত্যি আপনি রায়ান তো? সুমু নিজের মন ভুল ভেবে হাতে একটি চিমটি কেটে আহ করে ওঠে। রায়ান তাড়াতাড়ি করে সুমুর হাতটাকে নিজের কাছে নিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, চিমটি কেটেছো কেন হাতে? কেন আমি আসতে পারি না? এত অবাক হওয়া কি আছে? কেউ দেখবে না আবার? কয়েকদিন পর তো তুমি আমার লিখিত দলিল। সুমু রায়ানের দিকে চোখ বড় বড় করে তাকায়। এরপর বলে, আচ্ছা আপনি বসুন, আমি কফি নিয়ে আসছি। রায়ান সুমুর এটো করা কফির মগের দিকে তাকায়। এটা হাতে তুলে নিয়ে বলে, কফি যখন আছে তাহলে নতুন করে বানানোর কি প্রয়োজন? আরে এটা আমার একটু করা, এটা খাবেন কি করে? রায়ান সুমুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, যখন তোমার পুরো অস্তিত্বটাই আমার, তখন সামান্য এটো দিয়ে কি যায় আসে? সুমুর লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইস, লোকটার মুখে আজকাল কিচ্ছু আটকায় না। রায়ান সুমুর লজ্জা মাখা মুখ দেখে আহত সুরে বলে, পড়ে গিয়েছে, খুব জ্বালা করছে। সেই পড়ে যাওয়ার জায়গায় সহ্য করতে পারছি না, এটা ব্যথা অনুভব হচ্ছে। সুমু রায়ানের কথায় ভরকে যায়। কোথায় পড়ে গেছে বলুন, আমি মলম লাগিয়ে দিচ্ছি। এই বলে সুমু ড্রয়ার থেকে মলম আনতে গেলে রায়ান সুমুর হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ আক্রমণে সুমু ভরকে যায়। সুমু জীবনের এই প্রথম কোনো ছেলের এত সন্নিকটে। রায়ানের শরীর থেকে এক মাতাল করা ঘ্রাণ এসে নাকে বাড়ি খায়। সুমু নিজের চোখ জোড়া বন্ধ করে নেয়। রায়ান সুমুর বন্ধ চোখ জোড়া দেখে বলে, সেই জায়গায় যে মলম লাগানো যায় না, এক মায়াবতীর রূপে জ্বলছে গেছে সেই হৃদয়। সেই হৃদয়ে মলম লাগাবো কিভাবে? সেই মায়াবিনীকে যখন নিজের করে পাবো, ওই দিন আমার পুড়ে যাওয়া জায়গা ঠিক হয়ে যাবে, কোনো মলমেরই প্রয়োজন হবে না। এ বলে রায়ান সুমুর কানের লতিতে ছোট্ট একটা চুমু খায়। আবেশে চোখ বন্ধ করে সুমু সেই ভালোবাসা গ্রহণ করে। রায়ান সুমুর বন্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রায়ান চলে যাওয়ার পর সুমু লজ্জায় দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। জীবনের প্রথম কোনো ছেলে ছোঁয়া পেয়ে সুমুর হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই ছোঁয়াতে কোনো অস্বস্তি কাজ করে না, বরং ভালো লাগা কাজ করেছে।
সকালের মিষ্টি আলো চোখে পড়তেই ইয়ানা চোখ মেলে তাকায়। ভালোভাবে নিজের অবস্থান পরখ করে বুঝতে পারে সে আহানের রুমে আছে। বিছানা থেকে উঠে মেঝেতে পা রাখতেই মাথাটা ভারী ভারী লাগে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 6:30। মাথা চেপে কোনো রকমে উঠে বসলো। মনে পড়ে যায় রাতের সেই ভয়ানক ঘটনা। ভয়ে নিজেকে নিজে আশ্বাস দিয়ে বলে, না ইনায়া, ভয় পেয়ে তোকে পিছু পা হলে চলবে না। ওনাকে তোর খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে হবে। প্রতিদিন যদি বিছানার চাদর গোছাতে পারি, জানি সেটা আবার অগোছালো হবে, তাহলে একজন অগোছালো মানুষকে গোছাতে পারবো না। হোক সেটা কষ্টকর, তোকে পারতেই হবে। তার অস্তিত্ব স্পর্শ করা প্রথম পুরুষ হলো আহান। এসব ভেবে ইয়ানা লম্বা শ্বাস নেয়। পুরো রুমে চোখ বুলিয়ে দেখে আহানের কোনো অস্তিত্ব নেই। বুঝতে পারে আহান জগিংয়ে গেছে। ইয়ানা ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা কালো কুর্তি তার সাথে একটা প্লাজো পরে মাথায় ওড়না দিয়ে ঢেকে নেয়। বাইরে আবহাওয়াটা বেশি একটা ভালো না, মনে হচ্ছে ঝড় আসবে। ইয়ানা গুটি গুটি পায়ে নিচে ড্রয়িং রুমে নেমে আসে। দাদুমণি আর মিসেস নাফিসাকে হাসি মুখে বলে, শুভ সকাল আপনাদের। দাদুমণি উত্তর দিল। মিসেস নাফিসা মুখ গোমরা করে আছে। ঝর্ণার হাতের একটা আঙ্গুল কেটে ফেলেছে, ফলে মেয়েটা সারাক্ষণ কান্নাকাটি করছে। কিন্তু এখানে ওর কি দোষ? ইয়ানা ধীর পায়ে রান্নাঘরে প্রবেশ করে। আজ সে নিজেই রান্না করবে, কেউ কিছু বললেও শুনবে না। ইয়ানাকে রান্না করতে দেখে দাদুমণি বলে, রান্না করতে যাচ্ছিস কেন? আহান দেখলে শুধু শুধু অশান্তি করবে তো। ইয়ানা কাজ করতে করতে বলে, ও দাদুমণি, রাখো তো ওনার কথা। সব কিছুতেই ওনার অশান্তি। সারাদিন তো বসেই থাকি, মাঝে মাঝে রান্না করলে কিছু হবে না। তোর ইচ্ছে দেখিস হাত পুড়িয়ে ফেলবি না, সাবধান। ইয়ানা রান্না শেষে ক্লান্ত শরীর নিয়ে ডিভাইনে এসে গা এলিয়ে দেয়। আজ যেহেতু ঠান্ডা দিন তাই ঘামেনি। তখন আহান বড় বড় পা ফেলে রুমের দিকে অগ্রসর হয়। ইয়ানের দিকে এক পলক তাকায়, দেখে সে নিচের দিকে তাকিয়েছে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে যায়। আহান চলে যেতে ইয়ানা একটা লম্বা শ্বাস নেয়। মনে মনে দোয়া করছে আজ যাতে আহান ডাক না দেয়। আহান রুমে গিয়ে লম্বা একটা হট শাও নিয়ে অফিসের গেট আপ পরে নেয়। সত্যি ইয়ানাকে একবারের জন্য ডাক দেয়নি। সার্ভেন্টরা টেবিলে খাবার সাজাচ্ছে। এক এক করে সবাই খাবার খেতে বসে পড়ে, শুধু আহান আর ঝর্ণা নেই। ইয়ানা একটা তপ্ত শ্বাস ছাড়ে। আহান যদিও সবার সাথে বসে খেত কত ভালো হতো। খাবার খেয়ে সাজিদ চৌধুরী ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুই তো খুব ভালো রান্না করতে পারিস। কোথা থেকে শিখছিস শুনি? আজকালের মেয়েরা তো রান্না করতেই জানে না। ইয়ানা সবার এত প্রশংসা পেয়ে খুব লজ্জা পায়। একটু প্রশংসা করার কি আছে? একটু রান্নাই তো করেছে। ইয়ানা দাদুমণির দিকে তাকিয়ে বলে, ওই মাঝে মাঝে আম্মু রান্না করলে বসে বসে দেখতাম, আম্মুর থেকেই শিখেছি। আন অফিসে যাওয়ার জন্য নিচে নামে। দরজার কাছে যেতেই কারোর কথা কানে ধাক্কা খায়। আরে বাহ ইয়ানা, তুমি তো খুব ভালো রান্না করতে পারো। তোমার মতো একটা সুন্দরী গুণবতী বউ হলেই হবে। আন কপাল কুঁচকে একবার ইয়ানার দিকে তাকায়, দেখে সে হাসি মুখে সবার সাথে কথা বলছে। আহানের সাথে চোখাচোখি হলে ও দৃষ্টি সরিয়ে নেয়। আহান ইয়ানা থেকে দৃষ্টি সরিয়ে সবার দিকে এক এক করে তাকিয়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। আহানকে খাবার টেবিলের সামনে দেখে এক একজনের ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। আহান কারোর দিকে না দেখে খাবার টেবিলে বসে পড়ে। আহানকে দেখে আইয়া চোখ বড় বড় করে তাকায়। এ তার দাদা ভাই নাকি অন্য কেউ? সবারও ঠিক একই অবস্থা। যে ছেলেকে এত বলেও খাবার টেবিলে আনতে পারেনি, সে আজ স্বেচ্ছায় এসেছে। বিষয়টা সত্যি সন্দেহজনক। ইয়ানা তো ভয় পাচ্ছে খাওয়ার জন্য বসেছে নাকি আবার কোনো ঘূর্ণিঝড় চালাবে। আহান সবাইকে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে প্রশ্ন করে, তোমাদের মেয়ের জন্য কি জামাই দেখছো যে এইভাবে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছো? আহানের কথায় সবাই থতমত খেয়ে যায়। জীবনে ও সোজা কথা বলতে পারে না। কাজে খালা এসে আহানকে জিজ্ঞেস করে। আহান খালার দিকে তাকিয়ে বললে, এখন আমি যদি বলি আমার পছন্দের খাবারের কথা, আমাকে কি অল্প সময়ের মধ্যে রান্না করে দিবে? যেটা পারবে না সেটা বলো কেন?
যা আছে তাই দাও। ইয়ানা কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। আহান খেতে বসেছে। ও কত বলেছি, কিন্তু তখন তো ঠিক রাগ দেখাতো। খালা ইয়ানার রান্না করা খাবার আহানের সামনে এনে রাখে। খাওয়ার সময় সাজিদ চৌধুরী আহানের উদ্দেশ্যে বলে, বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, এখন তোমাদের নিজেদের একটু সময় দেওয়ার প্রয়োজন। তুমি তো বিয়ের পর থেকেই কাজের মধ্য দিয়ে যাচ্ছ, নিশ্চয়ই নিজেদেরকে নিজেরা সময় দিতে পারছো না। তোমাদের জন্য কানাডার টিকিট বুক করছি, চাইলে ঘুরে আসতে পারো। যদি অন্য দেশে যাওয়ার ইচ্ছে হয় তাহলে বলো, আমি টিকিট বুক করে দিচ্ছি। হ্যাঁ। আহান খাবারে চামচ নাড়াতে নাড়াতে বলে, আপনি কি কোনোভাবে হানিমুনে যাওয়ার কথা বলছেন? সাজিদ চৌধুরী একটু কাশি দিয়ে বলে, হ্যাঁ, এরকমই ওই ওই তোমাদের ভাষায় যা বলে আর কি। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমিও কি হানিমুনে যেতে চাও? হ্যাঁ। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। হানিমুনে যাওয়ার কথা উনি কিভাবে বলে যাচ্ছেন? আহান ইয়ানার দিকে চোখ সরিয়ে নিয়ে খাবারের দিকে তাকাই গম্ভীর কণ্ঠে বলে, হানিমুনে গিয়ে বউয়ের সাথে রোমান্স করে, বউয়ের সাথে রোমান্স করতে অন্য দেশে যাওয়ার কি প্রয়োজন? এত টাকা খরচ করে বাড়িঘর বানিয়েছি কেন, যদি অন্যের তৈরি করা বাড়িতে গিয়ে বউয়ের সাথে সময় কাটাতে হয়? ইয়ানার ইচ্ছে করছিল মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে। অন্তত এই লোকের লাগামহীন কথা থেকে তো বাঁচবে। লাজ লজ্জা বলে কিছুই নেই। বড়দের সামনে কি কথা বলতে হয় তাও জানে না, নির্লজ্জ লোক। সাজিদ হোসেন ও আহানের কথাই থমথমে খেয়ে মাথা নিচু করে ফেলে। এই নির্লজ্জ ছেলে বাবাকেও মানবে না। আমার কথাটা বলে ভুল হয়েছে। আইয়া আর দাদুমণি মিটিমিটি হাসছে আহানের কথা শুনে। আহান খাবার খাওয়া শেষ করে রেশবের পিঠে হাত দিয়ে বলে, অন্যের বউয়ের প্রশংসা করা এখন থেকে বাদ দে, আর ইয়ানাকে নাম ধরে নয় ভাবি ডাকবি। আই রিপিট, ভাবি বলে ডাকবি, বিকজ শি ইজ মাই ওয়াইফ। এরপর থেকে যেন মনে থাকে, আর মনে না থাকলে আমার স্টাইল মনে করিয়ে দিব। এরপর ইয়ানার দিকে তাকিয়ে বলে। আহান ইয়ানার দিকে তাকিয়ে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়, তারপর অন্যদিকে তাকিয়ে বলে, আজ থেকে সে যাতে আর রান্না না করে। যদি রান্না করার ইচ্ছে হয় তাহলে রান্না করে আমাকে খাওয়াবে, আর আমি যদি বাসায় না থাকি তাহলে ফেলে দিবে। তারপরও কারোর জন্য রান্না করবে না। ইয়ানা ঠিক বুঝতে পেরেছে রেশব একটু প্রশংসা করেছে বলে এসব বলেছে। আজব লোক একটা। আহান এরপর আর চোখে ইয়ানার দিকে তাকাই। ইয়ানাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্যদিকে ফিরে হালকা ধমক দিয়ে বলে, যাকে বলেছি সে নিশ্চয়ই মাটির নিচে কোনো গুপ্তধন লুকিয়ে রাখেনি। এইভাবে নিচে তাকিয়ে থাকার মানে হয় না। আমার কথাটা কি শুনতে পেয়েছে? ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, জি, যাকে বলেছেন তার কান ঠিক আপনার মনের মতো পরিষ্কার। তার দিকে তাকিয়ে কথা না বললেও সে বুঝতে পেরেছে। আহান কপাল কুঁচকে বলে, মানে? ইয়ানা আমতা আমতা করে বলে, কিছু না, বলেছি যে সে শুনেছে। আহান ইয়ানার দিকে তাকায়, দেখে কালো কুর্তি পরেছে। ফর্সা রঙের সাথে কালো কুর্তি মন্দ লাগছে না, যেন ইয়ানার জন্য জামাটা তৈরি করা হয়েছে। আহান আড়ালে একটা হাসি দিয়ে সেই জায়গা থেকে প্রস্থান করে। ইয়ানা আহানের যাওয়ার পানে চেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর সবাই আহানের কথার মানে বোঝার প্রয়াস চালাচ্ছে। কি থেকে কি বলে গেল, আর এই ছেলে এভাবে কথা বলছে কেন? দাদুমণি ইয়ানার দিকে তাকিয়ে বলে, তোদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? এভাবে কথা বলিস কেন তোরা? ইয়ানা দাদুমণির দিকে একটা মেকি হাসি দিয়ে বলে, না দাদুমণি, তেমন কিছু হয়নি। ইয়ানারও খারাপ লেগেছে আহানের ব্যবহার। ইয়ানা আজ রান্না করেছে, একবারও প্রশংসা করলো না। আহান তো খেয়েছে, সবাই প্রশংসা করেছে। উনি করলে কি ওনার আভিজাত্য চলে যেত? হ্যাঁ মানছি, ফার্স্ট যেদিন রান্না করেছিলাম ওই দিন আমাদের মধ্যে সম্পর্ক ঠিক ছিল না, তাই হয়তো করেনি, কিন্তু আজ তো সব ঠিক ছিল। ওনার পছন্দ করে এনে দেওয়া জামা পরেছি। একবার তাকালো না তার দিকে। আস্তে আস্তে সব ইন্টারেস্ট উঠে যাচ্ছে। আনার এই এড়িয়ে চলা রূপ দেখে ইয়ানার চোখে পানি চলে আসে। কেউ দেখে ফেলার আগে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে ফেলে। আস্তে আস্তে ড্রয়িং রুম খালি হতে থাকে। রেশব ও আহানের ভয়ে ইয়ানাকে কিছু জিজ্ঞাসা করেনি। সবাই চলে গেলে ইয়ানা কাজের খালাকে ডাক দেয়।
বসুন খালা, একসাথে খাবার খেয়ে নিই। কেন খালা, আমাকে কি আপনার পছন্দ নয়? তাহলে চুপচাপ বসে পড়ুন, আর সার্ভেন্ট কাকু আপনারাও আসুন। ইয়ানা তাদের কথা শুনে তাদের সামনে দাঁড়ায়। এরপর কোমরে হাত রেখে ভাব নিয়ে বলে, আমি চৌধুরী ভিলার মিস্টার গোমরাত থুকু, আহান চৌধুরীর একমাত্র বউ মিসেস ইনায়া চৌধুরী। তোমাদেরকে আদেশ করছি এক্ষুনি আমার সাথে খেতে বসবে। এরপর ইয়ানা সবার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার আদেশ দেওয়া কি হয়েছে, নাকি আরও ভাব নিয়ে দেয়? ইয়ানার কাণ্ড দেখে সবাই হেসে দেয়। তারা ভেবে পায় না আহানের কপালে এত মিষ্টি প্রাণবন্ত একটা মেয়ে পড়েছে। একই মুদ্রা, কিন্তু এপিঠ ওপিঠ। এরপর ইয়ানা সবাইকে নিয়ে খাওয়া শেষ করে চলে যায় ভার্সিটির উদ্দেশ্যে। ইয়ানা দরজার সামনে যেতে ড্রাইভার বলে, ম্যাম উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। ইয়ানা ড্রাইভারের সামনে গিয়ে হাসি দিয়ে বলে, না চাচা, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। ড্রাইভার ভয়ে ঢুক গিলে বলে, না না ম্যাম, আপনি একা গেলে স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবে। আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, চাকরি চলে গেলে তারা না খেয়ে মরে যাবে। ইয়ানা কপাল কুঁচকে বলে, আমাকে আপনার কোন স্যার বলেছে পৌঁছে দিতে? বাবা বলেছে? না ম্যাম, ছোট স্যার বলেছে আপনাকে যাতে সবসময় পৌঁছে দিই, এরপর আবার সময় মতো নিয়ে আসি। ইয়ানা আহানের কথা মনে পড়তে মনটা বিষিয়ে যায়। উনি নিয়ে দিয়ে আসলে এমন কি হতো? এখন আসছে ন্যাকামো করতে। রাতে এত বড় কাণ্ড ঘটিয়েছে, কোথায় আমি রাগ দেখাবো? কিন্তু সেই জায়গায় উনি আমাকে এড়িয়ে চলছেন। ড্রাইভারকে বলে গিয়ে এখন আলগা পিরিত দেখাতে আসছি। এরপর ড্রাইভারের দিকে তাকিয়ে বলে, কি চাচা, কখন থেকে ম্যাম ম্যাম করছেন? আমাকে দেখে কি কোনো দিক দিয়ে ম্যামের মতো লাগে? আমি আপনার মেয়ের বয়সী, আমাকে ইনায়া বলে ডাকতে পারেন। না মা, এটা ডাকা যাইব না, তাহলে সবাই রাগ করবে। তাহলে মামুনি বলে ডাকবেন। ড্রাইভার হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন গাড়িতে ওঠো। না চাচা, আমি যাব না, দরকার নেই ওনার দয়ার। ইয়ানা মনে মনে ভাবে, ইয়ানা না গেলে যদি সত্যি সত্যি খারাপ কিছু করে, এই মাফিয়াকে তো আর বিশ্বাস নেই। এরপর ইয়ানা অনেক কিছু ভেবে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য ভার্সিটিতে যাওয়া। আহান, রায়ান আর ইউভি একটা 5 স্টার রেস্টুরেন্টে অনেকক্ষণ ধরে বসে আছে। আহান এইবার বিরক্তি নিয়ে বলে, আর 1 মিনিটও যদি চুপ থাকিস তাহলে আই সোয়ার ইউভি, তোকে আমি আমার জঙ্গলের ভিতর যে টর্চার সেল আছে ওইখানে রেখে আসবো। ইউভি আহানের কথা শুনে সহসা বলে, খবরদার, খেতে বসছি ওই জঘন্য টর্চার সেলের নাম নিবি না, লিখলেই বমি আসে। ওয়াক। আহান ইউভির নাক মুখ চিটকানো দেখে সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোর বমি আসে কেন? কোনো খুশির খবর আছে নাকি? কিন্তু তুই তো মেইল, তাহলে কিভাবে কি? ইউভি আহানের কথা শুনে থতমত খেয়ে যায়। রায়ান মুখ চেপে নিজের হাসি বন্ধ করার প্রয়াস চালাচ্ছে। জোরে হাসি দিলে নির্ঘাত ইউভির মার খেতে হবে। ইউভি রায়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? হাসা বন্ধ কর ইডিয়েট। রায়ান হাসি থামিয়ে বলে, সত্যি কি এমন কোনো ঘটনা আছে ইউবি? কয় মাস চলছে তোর? প্লিজ বল। আচ্ছা, বাচ্চাটার বাবা থুকু মা কে? ইউভি রায়ানের দিকে কটমট চোখে তাকায়, এরপর ক্রুদ্ধ হয়ে বলে, হ্যাঁ, খুশির খবর অবশ্যই দিব, তবে প্রেগনেন্সি আমার নয়, আমার বউয়ের হবে। ইডিয়েট, তার জন্য আগে আমার বউ প্রয়োজন, তার জন্য তার তোদের দিকে সি। আন ইউভির দিকে তাকিয়ে বলে, এত হিয়ালি না করে তাড়াতাড়ি বল, রুয়ানার কথা বলবি তাই তো? ইউভি হাসি দিয়ে বলে, এই তো বুঝেছিস, কিন্তু কি করব আমি? রুয়ানা আর আমার বয়সের ফারাক অনেক বেশি। প্রতিনিয়ত নিজের অনুভবের সাথে লড়াই করছি, কিন্তু এখন যখন ওকে আমি আমার সামনে দেখি তখন নিজেকে নিয়ন্ত্রণহীন লাগে। ওর উপস্থিতি বুকের ভিতর ঘূর্ণিঝড় হয়ে যায়, সামলাতে পারছি না নিজেকে, খাপ ছাড়া লাগছে নিজের অস্তিত্বকে। আন ভাবলেশীনভাবে বলে, কি করবি? আবার বিয়ে করে ফেলবি? যদি রাজি না হয় তাহলে তুলে এনে বিয়ে করে নিজের বন্দিনী করে রাখবি, এতে এইভাবে ভাবার কি আছে? ইউভির ইচ্ছে করছে দেওয়ালের সাথে মাথা ঠেকাতে। নিজে তো একটা সাইকো, অন্যদের পরামর্শ দেবে সাইকোদের মতো।
ভালো কথা। ওর মুখ দিয়ে বের হওয়া মানে সূর্যে গিয়ে বসবাস করা। ইউভি নিজেকে সংযত করে বলে, দেখ ভাই, আমি সিরিয়াস মুডে আছি। আমি কোন সময় নাচার মুডে আছি চিন্তা করিস না, সঠিক সময় আসলে সব ম্যানেজ করে নিব। তুইও রুয়ানাকে নিজের করে পাবি। ইউভি খুশিতে আহানের হাতে চুমা দিয়ে বলে, ধন্যবাদ দোস্ত, সাহায্য করার জন্য। ইউভি জানে আহান যা বলে সেটা যেভাবে হোক করে দিবে। আহান বিরক্তি নিয়ে হাত সরিয়ে নিয়ে বলে, ছ্যা, কী সব করছিস তুই? তুই কি মেয়ে এইভাবে এসে চুমু খাচ্ছিস? মেয়েদের মতো স্বভাব হয়েছে কবে তোর? আগে তো রায়ান ছিল, সাথে তুইও যুক্ত হয়েছিস। ইউভি কিছু বলার জন্য রায়ানের দিকে তাকাতে দেখে রায়ান গালে হাত দিয়ে অসহায়ের মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্যদিকে। ইউভি রায়ানের দৃষ্টি অনুসরণ করে তাকায়, কিন্তু সেখানে কিচ্ছু নেই। ইউভি রায়ানের পায়ে লাথি দিতে রায়ান ধরফড়িয়ে ওঠে। ইউভি রায়ানের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, কোন দুনিয়ার পড়ে আসিস তুই? আমি যে এত সময় ধরে বকবক করছি, কিছু শুনেছিস? ইউভি ধমকে নিজের অবস্থান বুঝতে পারে রায়ান। সে এতক্ষণ সুমোর কথা ভাবছিল। ইদানিং মেয়েটার মন মস্তিষ্ক জুড়ে আধিপত্য স্থাপন করে নিয়েছে। রায়ান ইউভির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এভাবে ঘোরার মতো চেঁচাচ্ছিস কেন? মনে রং লেগেছে তাই চেঁচাচ্ছি। এতক্ষণ আমি এত বকবক করে যাচ্ছি, কিন্তু তোর কোনো অ্যাট্রাকশন নেই। অ্যাট্রাকশন তো দূর, তোর মুখ দিয়ে হাঁ হাঁ শব্দ ও বের হচ্ছে না। বোবার মতো বসে থাকার জন্য তোদের ডেকেছি আমি। সব শুনেছি ভাই, তুই যে সাগরে ডুবেছিস, আমিও সেই সাগরে ডুবে আছি। আমারটারও কি হবে? আহান, আমাকে কিছু টিপস দে ভাই। আহান ফোনের দিকে দৃষ্টি রেখে বলে, আমি কি বিয়ের ঘটক? আমি কি করব এখানে? তোরা আমার পিছনে লেগেছিস কেন? তুই বিয়ের ঘটক না, কিন্তু তুই আমাদের বাইরা পাই, এটা ভুলে যাস না। আহান কপাল কুঁচকে বলে, হোয়াট দা, কি বলছিস এইসব? কি ভুল বললাম? তুই ইয়ানার হাজব্যান্ড, আর আমি, আর ইউবি, সুমু আর রুয়ানার ভবিষ্যৎ হাজব্যান্ড। সো সম্পর্কে তুই আমাদের বাইরা ভাই। আহান রায়ানের কথার পরবর্তীতে বলে, মিস্টার শেখ কাল দেশে আসছে। ওর সাথে আমার অনেক দিনের হিসাব বাকি। সাথে রয়েছে ওনার স্ত্রী লিনিয়া শেখ। আমার 27 বছরের হিসাব তিলে তিলে নিব তাদের থেকে। আস্তে আস্তে আহানের অবয় পাল্টাতে থাকে। রাগে চোখ দুটি প্রচুর লাল হয়ে যায়। রায়ান আহানের দিকে তাকিয়ে বলে, তাহলে তুই এতক্ষণ মোবাইলে এটা দেখছিস? কি করবি তুই তাদের সাথে? দেখ আহান, এমন কিছু করিস না। আহান সামনের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, কিছু করব না। আজ পর্যন্ত যারা অগ্নি চৌধুরীর ভালোবাসার শিকার হয়েছে, তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিব ওদের আমি। ইভি আর রায়ানের কথার মানে বুঝতে পেরে চুপ হয়ে যায়। তারা বুঝতে পেরেছে আরও একটা বিভৎস মৃত্যুর সম্মুখীন হতে চলেছে। ইয়ানা ক্লান্ত শরীর নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। ডিভাইনে দাদুমণিকে দেখে তার পাশে গিয়ে বসে। দাদুমণি ইয়ানার অস্তিত্ব বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বলে, শরীর খারাপ লাগছে বেশি? এক কাজ কর, রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সব ঠিক হয়ে যাবে। ইয়ানা সম্মতি জানিয়ে রুমের দিকে পা বাড়ায়। রুমিকে একটা হট শাওয়ার নেয়। আবহাওয়া আজ প্রচুর ঠান্ডা। শাওনি এসে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু কিছুতেই শান্তি লাগছে না। অনুভূতি এমন একটা জিনিস যা মানব কুলকে নিজের দিকে গ্রাস করে নেয়। অনুভূতির প্ররোচনায় পড়ে মানুষ এমন কাজ করে বসে যা তার নিয়ন্ত্রণহীনের বাহিরে। আহানের সাথে সারাদিনে একবারও দৃষ্টি বিনিময় হয়নি, শুনতে পায়নি তার কণ্ঠস্বর। মা নামক ব্যক্তিটির কোলে কতদিন ধরে মাথা রাখা হয় না। এত বিলাসিতা ও হৃদয়কে প্রশান্তি করে না যতটা বাবা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোর মধ্যে করে। এভাবে ইয়ানা বিষণ্ণতা নিয়ে সময় কাটায়। এরপর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে মনটা হালকা করে নেয়। গোধূলিকে বিদায় জানিয়ে তিমিরের আবির্ভাব ঘটে। ইয়ানা দাদুমণির রুমের দিকে অগ্রসর হয়। দাদুমণি ইয়ানাকে দেখে প্রশ্ন করে, তুই এখানে?
আজ আমি তোমার সাথে ঘুমাবো। দাদুমণি হেসে বলে, জামাই রেখে এই বুড়ির সাথে ঘুমাতে আসছিস কেন? এখনো ঘুমালে আহান রাগ করবে। একটু পর ও অফিস থেকে এসে পড়বে। তুই রুমে যা, দেখতে পেলে রেগে যাবে। রাতের বেলা শুধু শুধু ছেলেটার মাথা গরম করিস না। ইয়ানা মন খারাপ করে বলে। আমি একটু থাকি না দাদি, ভালো লাগছে না। ইয়ানার মন খারাপ দেখে দাদুমণিও কিছু বলে না। থাক না, মেয়েটার সমস্যা কি? রাতের আধারে এক বিলাসবহুল গাড়ি এসে চৌধুরী বিলাই থামে আর নিজের হাতে থাকা ডুপ্লেক্স চাবি দিয়ে ভিতরে প্রবেশ করে। পুরো ড্রয়িং রুমে পিন পিন নীরবতা। আর নিজের রুমে ঢুকে চারিদিকে কিছু একটা খুঁজতে থাকে। আগত জিনিসটাকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে নেয়। মনটা এমনি ছটফট করছে এক নজর দেখার জন্য। মেয়েটা বারান্দায় যায়নি তো? এই ঠান্ডার মধ্যে যদি বারান্দায় যায় তাহলে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিবে। আন ফ্রেশ হয়ে বেলকুনিতে যায়। হঠাৎ মনের মধ্যে একটা ভয় জেঁকে বসে। মেয়েটা গেল কোথায় এত রাতে? আন রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। সামনে পেলে থাপড়িয়ে লাল করবে বিয়াতপ মেয়ে। আন কিছু একটা চিন্তা করে দাদুমণির রুমের দিকে অগ্রসর হয়। রুমে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এমনি মেয়েটাকে নিয়ে সারাদিন চিন্তিত থাকতে হয়। 24 ঘন্টা নজরে রাখতে হয়। শত্রুরা সুযোগ বুঝে আছে কখন তীর ছুড়বে। আন রুম থেকে রেগে বেরিয়ে আসলো। ইয়ানার ঘুমন্ত মুখশ্রী দেখে একটা মুচকি হাসি দেয়। ঠোঁট উল্টিয়ে দাদুমণির শরীরে এক পা উঠিয়ে ঘুমিয়ে আছে। লম্বা চুলগুলো খাটের উপর থেকে নিচ পর্যন্ত দোল খাচ্ছে। আন ইয়ানার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, তোমার এই ঘুমন্ত অবয়ব তোমায় বাঁচিয়ে দিয়েছে আমার অনুভবের শেহজাদি। নয়তো আজ তোমার সাথে কি হতো তুমি নিজেও জানো না। এই মায়াবী মুখশ্রী দিয়ে তুমি আমাকে পাগল করে রেখেছো। কিন্তু তুমি দাদুমণির রুমে কেন এসে ঘুমিয়েছো? তুমি তো জানো আমি আসবো, তার জন্য একটু শাস্তি পেতে হবে। আন এইসব ভেবে ইয়ানাকে পাজা কোলে উঠিয়ে নেয়। এরপর কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। ইয়ানার শরীরে হালকা পানি পড়তে ধরফরিয়ে ওঠে। চিৎকার করতে যাবে তখন আহান ইয়ানার মুখ চেপে দিয়ে বলে, চুপ। এত চিৎকার কিভাবে দিতে পারো তুমি? এইটা দাদুমণির রুমে ঘুমানোর জন্য ছোট্ট একটা শাস্তি। আশা করি এমন ভুল আর রিপিট করবে না। ইয়ানা আহানকে দেখে মনটা খারাপ হয়ে যায়। কথা বলবে না এই হৃদয়হীন লোকের সাথে? অফিসে গেলেই তার কথা ভুলে যায়। বাড়িতে যে একটা মানুষ তার জন্য অপেক্ষা করে এটা উনি কি বুঝে না? অফিসে গেলে একটা ফোন দেওয়ারও প্রয়োজন মনে করে না। অফিসে এত এত সুন্দরী মেয়ে থাকলে বইয়ের কথা মনে থাকে নাকি? আহান ইয়ানার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করছে। নিজের চেষ্টায় সফল হয়ে ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে। এখন হাসি দেখলে আরও অভিমান করবে, যেটা আহান এখন চাইছে না। অফিসে কিছু কাজ আছে, কমপ্লিট করতে হবে। আহান ইয়ানাকে ওয়াশরুমে রেখে চলে আসে। ইয়ানা রেগে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এতক্ষণ কান্না পেলেও এখন রাগ লাগছে। আহানের এড়িয়ে চলাটা ঠিক মেনে নিতে পারছে না। ইয়ানা রেগে শব্দ করে ওয়াশরুমে দরজা লাগায়। আহান দেখেও না দেখার মতো করে নিজের কাজে মনোযোগ দেয়। ইয়ানা এবার বিছানায় বসে রেগে ফুঁসতে থাকে। আন ইয়ানার অবস্থা দেখে যথাসম্ভব নিজের হাসি আটকিয়ে রাখার প্রয়াস চালাচ্ছে। এরপর ল্যাপটপে দৃষ্টি রেখে বলে, আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ, আগে জানলে বিয়ে করতাম না এমন ঘাড়তেরা বউ। ইয়ানা আহানের কথা শুনে রেগে দাঁতে দাঁত চেপে বলে, নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে। আমাকে বিয়ে করতে আপনাকে কে বলেছে? কেউ না জানুক, তুমি তো জানো তুমি আমার। সবাই জানে আমি কারণ না। আমি কোনো হৃদয়হীন মানুষের বউ হতে চাই না। ইয়ানা বলতে বলতে রাগে কান্না করে দেয়। আহান ইয়ানার কান্না দেখে বুকটা ধুক করে ওঠে। এ মেয়ের কান্না যে একটু সহ্য হয় না। আহান দ্রুত ইয়ানাকে এসে জাপটে ধরে। ইয়ানা আহানের স্পর্শ পেয়ে আরও জোরে কাঁদতে থাকে। আহান ইয়ানাকে বলে, প্লিজ ইয়ানা, কান্না থামাও। কান্না করলে তোমায় একদম বিশ্রী লাগে। ইয়ানা ফুপিয়ে কান্না করে যাচ্ছে। সারাদিনের অভিমান আর রাগ একসাথে চোখের পানি দিয়ে বিসর্জন দিচ্ছে। আন ইয়ানার মাথায় ঠোঁট দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, আমার উপর অভিমান করে লাভ নেই বউ। আমি কারোর অভিমান ভাঙাতে পারি না, কিন্তু ঘুরে ফিরে তোমার আমাতেই বসবাস। যতদিন বেঁচে আছি
তোমাকে পাওয়ার চেষ্টা করব। আমিও দেখব তোমাকে পাওয়ার শেষটা কোথায়। ইয়ানা কান্না মিশ্রিত ভাঙ্গা কণ্ঠে বলে, আপনি আমাকে একটু ভালোবাসেন না আহান? নয়তো সারা দিনে একবারও খোঁজ খবর নেন না কেন? আহান ইয়ানার চোখের পানি মুছে দিয়ে বলে, যখন তোমার পুরো অস্তিত্ব আমার দৃষ্টির ভিতরে থাকে তখন আলাদা করে খবর নেওয়ার কি আছে? আর যদি ভালোবাসার কথা বলো তাহলে তোমাকে দেখার পর আমার হৃদস্পন্দন থমকে গিয়েছিল। এটাও কি তবে মিথ্যা ছিল? তথাকথিত ভালোবাসায় আমি বিশ্বাসী নই, তবুও তোমার খুশির জন্য আমি বলেছি। তবে এটা জেনে রাখো, আমি তোমার জন্য ভীষণভাবে আসক্ত। আহান ইয়ানার দিকে তাকিয়ে দেখে এখনও চোখের পানি ফেলছে। আহান ভেবে পায় না এই মেয়ের চোখে এত পানি আসছে কোথা থেকে। মহাসমুদ্রের সব পানি কি আল্লাহ ঢেলে দিয়েছেন? এরপর আহান ইয়ানার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, আর এক ফোঁটা চোখের পানি যদি দেখি তাহলে এখন তোমার শরীরে আমার দেওয়া আঘাত থাকবে, আর এই আঘাত দিব আমার স্টাইলে। আশা করি বুঝতে পেরেছো। ইয়ানা আহানের কথা শোনা মাত্রই নিজের হিসকি বন্ধ করে নেয়। এই লোককে নিয়ে বিশ্বাস নেই, যা বলে তাই করে ফেলতে পারে। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, রিল্যাক্স বউ, এত ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু করব না। এখন আমার অনেক কাজ আছে, রোমান্টিকতার মুডে নেই, তাই এত ঘাবড়াতে হবে না। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমার কিছু কাজ আছে, এইগুলো শেষ করি। ইয়ানা বুঝে পায় না এই লোকের মাথায় শুধু এইসব ঘুরে, ভালো কথা মুক্তি বের হয় না। ইয়ানা ছোট্ট করে উত্তর দেয়, ইয়ানা শুয়ে গেলে আর নিজের ল্যাপটপ নিয়ে বিভানে বসে পড়ে। কাজ করার মাঝে হঠাৎ ফোন আসায় বিরক্তি নিয়ে মুখে শব্দ করে ফোনের স্ক্রিনে তাকায়। অপরিচিত নাম্বার দেখে কপাল কুঁচকে নেয়। তারপর কিছু একটা ভেবে ফোন হাতে নিয়ে এক পলক ইয়ানার দিকে তাকায়। দেখে সেই গভীর ঘুমে মগ্ন। আহান ভেবে পায় না এত তাড়াতাড়ি একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে। আহান ইয়ানার থেকে দৃষ্টি সরিয়ে চলে যায় নিজের তৈরি করা বাড়ি ওই পাশ থেকে। আমি তো ঠিক আছি মিস্টার শেখ, কিন্তু আপনি আপনার পরকীয়া করে পাওয়া বউকে নিয়ে ভালো আছেন তো? আহান শেখের কথা শুনে রেগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়, কিন্তু ভুল সময়ে ভুল জায়গায় রাগ দেখালে হবে না। সঠিক সময়ে তীর ছুটতে হয়। এরপর আহান বিদ্রুপ করে বলে, খালা শব্দের মানে বুঝে ওই মহিলা? খালা হলো মায়ের পরে যে সবচেয়ে বেশি আগলে রাখে, কিন্তু ওই মহিলা তো আমার মাকেই বাঁচতে দেয়নি। সম্পত্তির জন্য আমার কাকা আর ছোট মাকে ও মেরেছে। একটা কথা মনে রাখবি, রণবীর শেখ, তোর ছেলেকে যেই মৃত্যু যন্ত্রণা দিয়েছি তার থেকে ও দ্বিগুণ নরক যন্ত্রণা দিয়ে শেষ করব তোদের। আর অগ্নি চৌধুরী সম্পর্কে নিশ্চয়ই সব ধারণা রেখে খেলায় নেমেছিস। আহানের ইচ্ছে করছে রণবীরকে মেরে তার দেহটা কুকুর দিয়ে খাওয়া দেয়, কিন্তু ওইটা সঠিক সময়ে আসলে অবশ্যই করবে। আহান রণবীরের কথা শুনে রেগে দাঁতে দাঁত চেপে বলে, সাহস থাকলে ছুঁয়ে দেখাস, আর আমি অগ্নি চৌধুরীও দেখব আমার কলিজায় কে হাত বাড়ায়। খেলাটা তাহলে সামনাসামনি হোক। রুয়ানা সকাল থেকে সেলিনা হোসেনকে শান্ত করে চলেছেন। ও আম্মু শান্ত হও না গো প্লিজ, এইভাবে হাইপার হলে তোমার প্রেশারের সমস্যা হবে। হোক সমস্যা, কতদিন ধরে মেয়েটাকে দেখি না, বিয়ে হয়েছে 3 মাস হয়েছে, একদিনও কি আহান আমার মেয়েটাকে নিয়ে আসতে পারিনি? মানছি ও অনেক বড় ব্যবসায়ী, প্রচুর কাজের চাপে থাকে, তাই বলে কি একদিনও সময় পাইনি? আমি আমার মেয়েকে এই ছেলের সাথে থাকতে দিব না। আমি ওর থেকে আমার মেয়েকে নিয়ে চলে আসবো সারা জীবনের জন্য। প্রয়োজন হলে ডিভোর্স করে আনবো, তবু ওই ছেলে সংসার করতে দিব না। রোনা মায়ের কথা শুনে মাথায় হাত দিয়ে ফেলে। আজ ঠিক মতো খেপেছে, যে করে হোক শান্ত করাতে হবে। সকাল থেকে বকবক করছো, এই পর্যন্ত ঠিক ছিল, আবার ডিভোর্সের কথা তুলছো কেন? এই কথা যদি ভাইয়া জানতে পারে তাহলে খুব রেগে যাবে। তোমার কি মনে হয় তুমি বললেই আহান ভাইয়া আপুকে ডিভোর্স দিয়ে দেবে? ভুলে গেছো ভাইয়া কিভাবে বেপরোয়া হয়ে বিয়ে করেছে?
ভালোবাসে বিদায় ছুটে গিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রামে। আর তাছাড়া আপু এখন ভাইয়ার লিগালি ওয়াইফ, আমাদের থেকে ওনার অধিকার বেশি। সেলিনা হোসেন গাজর কাটতে কাটতে বলে, বিয়ে করেছে বলে কি মাথা কিনে নিয়েছে? আমাদের কি আমার মেয়ের উপর কোনো অধিকার নেই? একটু দেখা করতেও পারবো না? আমার মেয়েটাকে এভাবে ঘরবন্দি করে রাখবে? কে বলেছে আপুকে ঘরবন্দি করে রেখেছে? ভাইয়া আপুকে ভার্সিটিতে যেতে দিচ্ছে, আর সময় হলে আমাদের বাড়িতেও নিয়ে আসবে। হয়তো কোনো এক কারণে আসতে পারছে না। তুমি যখন আপুর সাথে কথা বলো, তোমার মনে হয় আপু কষ্টে আছে? হ্যাঁ, হয়তো আমাদের জন্য একটু মন খারাপ করে, কিন্তু আপু খুব সুখে আছে। আহান ভাই আপুকে খুব ভালোবাসে আম্মু, আর উনি আপুর কিছু হতে দিবে না। এতদিনে আমি এইটুকু চিনে গেছি। মিসেস সেলিনা হোসেন একটা নিঃশ্বাস ছাড়ে। ইয়ানা ঠিক থাকলে তারাও খুশি। আহানের ব্যবহারে তারা খুব অসন্তুষ্ট। কখনো ভুলবে না আহান কিভাবে ইয়ানাকে বিয়ে করেছে। নিজের মেয়ের খুশির জন্য তারা আহানকে মেনে নিয়েছে, নিজের স্বামীওকে বুঝিয়েছে। রোয়ানা মায়ের দিকে তাকিয়ে দেখে সেলিনা হোসেন কিছু একটা ভাবছে। রোয়ানা একটা তপ্ত শ্বাস ছেড়ে বলে, যাক বাবা, একটা বলে ঘূর্ণিঝড় থামাতে পেরেছি। যেভাবে শুরু করেছিল, আমি তো ভেবেছিলাম আমাদের ঘরটাই উল্টে যাবে। আম্মু শান্ত হয়েছে, এটাই অনেক। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরাই হালকা কেঁপে ওঠে। যখন বুঝতে পারে কে জড়িয়ে ধরেছে, তখন পিছন ফিরে তাকে এক ভুরু উঠিয়ে বলে, কি হলো? সকাল সকাল এত ভালোবাসা দেখানো হচ্ছে কেন শুনি? আহান ইয়ানাকে শক্ত করে চেপে ধরে কপাল ডিপলি চুমু দিয়ে বলে, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, সেখানে তোমাকে বলতে যাব কেন শুনি? ইয়ানা আহানের কথা শুনে বিরক্তি হয়ে মনে মনে ভাবে, এই লোক জীবনে সোজা কথা বলতে পারে না, আবার আমাকে ডাকে ঘাট তেরা। নিজে যে ঘাট তেরার গোডাউন, এইটা কি উনি জানেন? ইয়ানা আহান থেকে নিজেকে বিরক্তি নিয়ে ছাড়িয়ে নেয়। আহান ইয়ানার মুখের দিকে এক পলক তাকায়, এরপর জড়িয়ে ধরে কানে কানে ফিস ফিস করে বলে, ওহে বালিকা, দেমাগ দেখেও না, হৃদস্পন্দন দখল করে নিব। আহানের ফিস ফিস করা কথা ইয়ানার সর্বাঙ্গে কেঁপে ওঠে। ইয়ানা আহানের বুকে মুখ গুজে ইচ্ছে করছে শার্ট ভেদ করে ভিতরে ঢুকে যেতে। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, বউ কি আমাকে লজ্জা পাচ্ছে? এক রাতে কি বউয়ের লজ্জা ভাঙাতে পারলাম না? কেমন পুরুষ আমি! তুমি চাইলে লজ্জা ভাঙার প্রসেসিং শুরু করতে পারি। ইয়ানা আহানের কথা শুনে আহানের বুকে চিমটি কেটে বলে, সব সময় আমাকে লজ্জায় ফেলে কি মজা পান আপনি শুনি? আহান ইয়ানার চিবুক ধরে বলে, কারণ এই লজ্জাপতির লজ্জামাখা মুখ দেখলে অগ্নি চৌধুরীর বুকে ঘূর্ণিঝড় শুরু হয়। বেসামাল হয়ে পড়ে তার অস্তিত্ব। ইচ্ছে করে তার ভালোবাসায় বারবার ডুব দিতে, কিন্তু আমার শ্বশুর মশাই তো আমার বউকে তুলা খাইয়ে বড় করেছে। ভাগ্য করে বউ পেয়েছি আমি। থাপ্পড় দিলে অজ্ঞান হয়ে পড়ে, আর ভালোবাসতে গেলে জ্বর চলে আসে। যদি বউকে প্রতিদিন ভালোবাসতে যাই, দেখা গেল বউ আমার 12 মাস জ্বরে ভুগছে। কিন্তু এইটা তো অগ্নি চৌধুরী কখনো হতে দিবে না। ইয়ানা আহানের বুক থেকে মুখ উঠিয়ে বলে, আপনি কি কোনোভাবে আমাকে অপমান করছেন? হুম, একদম অপমান করছি না, জাস্ট সত্যিটা বলেছি। অগ্নি চৌধুরীর ভালোবাসা বহন করার শক্তি তোমার এখনো হয়নি, সেটা আমি এক রাতেই বুঝতে পেরেছি। খুব উইক তুমি ইয়ানা। আমার ভালোবাসা বহন করার জন্য তোমার প্রচুর শক্তির প্রয়োজন। এরপর আহান ইয়ানা থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নিজের কাবার থেকে একটা কাপড় বের করে ইয়ানার সামনে এসে দাঁড়ায়। এরপর কাগজটা ইয়ানার হাতে নিয়ে বলে, এই নাও তোমার খাওয়ার রুটিন। এখন থেকে এই রুটিন মেনে খাবার খাবে। এর চেয়ে যদি কম খেয়েছো তাহলে খবর আছে। ইয়ানা আহানের থেকে কাগজটা হাতে নেয়। এরপর একটু পড়তেই চোখ বড় বড় করে আহানের দিকে তাকায়। আহান ইয়ানার তাকানো দেখে বলে, এইভাবে তাকালে লাভ হবে না। তোমাকে যেভাবে রুটিনটা দিয়েছি ঠিক সেভাবেই খেতে হবে। আমাকে দেখে কি আপনার কুম্ভকর্ণ মনে হয়? এত খাবার আমি প্রতিদিন খাবো কিভাবে? এই জন্য শরীরের এই হাল। এই সামান্য খাবারকে তোমার অনেক মনে হচ্ছে। ইয়ানা নাক মুখ ছিটিয়ে আহানের কাছে কাগজটা দিয়ে বলে, আমি এসব ঘাস পাতা খেতে পারবো না।
ওয়াক ওয়াক দেখলেই বমি চলে আসে, আর খাওয়া তো বিলাসিতা। ইয়ানা নাক মুখ ছিটকানো দেখে বলে, এইভাবে নাক মুখ ছিটকানোর কি আছে? এইসব খাবার খেলে স্বাস্থ্য ভালো থাকে। এইসব তো স্বাস্থ্যকর খাবার। স্যালাড। আর আহানকে আর কিছু বলতে না দিয়ে ইয়ানা বলে,